ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, আইনের শাসন এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য নাগরিক অধিকার এবং মর্যাদার প্রশ্নে রাজপথে নেমেছিল। এই প্রতিবাদ এবং প্রতিরোধ যেন এদেশের মানুষের মাঝে জাগ্রত থাকে। যদি এদেশের মানুষের মাঝে সেই প্রতিরোধ প্রতিবাদ জাগ্রত থাকে, তবে এই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে। আমরা জুলাই শহীদদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব। এই কিছুদিন আগেই, সম্ভবত গত সপ্তাহে, এই শহীদ ফারুক রোডেই পেছনেই আমাদের তরুণ বন্ধুরা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বোধহয় একটি প্রোগ্রাম হয়েছিল। সেটি ছিল বিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্ন সমস্যা নিয়ে। বন্ধুগণ, আমি আপনাদেরকে সরকারের শুধুমাত্র প্রতিনিধি নয়, কারণ এই সরকারের প্রতিমন্ত্রীর চেয়েও এদেশের ফ্যাসিবাদের শাসনামলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা যে কয়েকবার রাজপথে রক্তাক্ত হয়েছি, আমরা আহত হয়েছি, আমরা এই দেশের মানুষের চোখের ভাষা, মুখের ভাষা দেখেছি। রাস্তায় যখন নেমেছি, তাদের আশীর্বাদ, দোয়া তাদের কাছ থেকে পেয়েছি। কাজে আমি মনে করি এই দেশের মানুষকে আমাদেরকে আর নতুন করে চেনাতে হবে না। সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলতে চাই, কাজ করতে চাই, প্রয়োজনে আবার রাজপথে লড়াই সংগ্রামে সামিল হতে চাই। আজকে একজন নাগরিক কিংবা একজন সচেতন মানুষ এই জুলাই গণ অভ্যুত্থানের একজন সংগঠক হিসেবে আমি দুটি কথা বলতে চাই। একটি হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে যারা প্রকাশ্যে একটা মিছিল মিটিং করতে পারে নাই, সেই জামায়াত ইসলামী আজকে বিরোধী দল আছে, কিংবা আমাদের এনসিপির ভাইয়েরা যারা অনেকেই আমাদের কর্মী ছিল, আমাদের সাথে রাজনীতি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূস যখন তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছেন, উপদেষ্টা বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ সুবিধার মধ্যে ডুবিয়ে দিয়েছেন, তখন তারা অনেকেই খেই হারিয়ে ফেলেছেন। গোটা বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে এই দেশের বেকার যুবক তরুণ কিংবা প্রবাসী তরুণেরা যখন নতুন বাংলাদেশ এবং বাংলাদেশের একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, আমরা দেখেছি সেই তরুণদের স্বপ্নকে ধূলিসাৎ করে তারা কিভাবে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে ক্ষমতার অপব্যবহার করে, দুর্নীতি অনিয়ম করে, একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে অন্যদিকে ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়ে রাজনীতি করে তারা কিভাবে সেই গণ অভ্যুত্থানের সাথে প্রহসন করেছিল। গণ অভ্যুত্থানের অফিসিয়ালি যে 834 জন মানুষ মৃত্যুবরণ করেছিল, এই 834টি পরিবারকেও সহযোগিতা ওইভাবে করে নাই। আমরা সে সময় দাবি জানিয়েছিলাম, কারণ আপনারা জানেন যে কোনো ঘটনার একটা তাৎক্ষণিক রেশ থাকে। সেই গণ অভ্যুত্থানের পরপর এই 834টি পরিবারকে যদি রাষ্ট্র থেকে 1 কোটি টাকা করে সহযোগিতা করা হতো, 834 কোটি টাকা সরকারের খরচ হতো। রাষ্ট্রের যেখানে 8-9 লক্ষ কোটি টাকা বাজেট হয়, সেখানে এই 834 কোটি টাকা রাষ্ট্রের কাছে কিছু না। কিন্তু আমরা দেখেছি সেটি করা হয়নি। এমনকি আহত জুলাই যোদ্ধাদেরকে সহযোগিতার নামে ওই জুলাই ফাউন্ডেশনের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। এমনকি এনসিপিতে যুক্ত না হলে অনেককে এ ক্যাটাগরিতে দেওয়া হয় নাই, বি ক্যাটাগরিতে দেওয়া হয় নাই। এই ধরনের একটা অনিয়ম, একটা জুলাই বিরোধী কর্মকাণ্ড আমরা সেই সময়েরও যারা দায়িত্ব ছিল তাদের কাছ থেকে কিন্তু দেখেছি। সেই সময়ের সরকার জুলাই গণ অভ্যুত্থানের জন্য মানুষের যে সেন্টিমেন্ট ছিল, সেই পদক্ষেপ নিতে পারত। স্বাভাবিকভাবে সেইটা পরবর্তী সরকারের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমাদের তরুণ বন্ধুরা অনভিজ্ঞতা এবং তাদের অহংকার অহমিকার কারণে তারা ভুল পথে ছিল এবং এদেশের মানুষের যে পরিবর্তনের স্বপ্ন ছিল, সেখানে মানুষ একটা বড় ধাক্কা খেয়েছে। তারপরেও আমি মনে করি মানুষ ধাক্কা এবং হতাশার মধ্য থেকেও ঘুরে দাঁড়ায়। কাজে আমাদের তরুণ বন্ধুরা যদি নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক
সঠিক পথে চলে তাহলে হয়তো এই দেশকে আমরা সকলে মিলে একটা সঠিক গন্তব্যের দিকে নিয়ে যেতে পারি। আমরা যেটি বারবার বলছিলাম, এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী ত্রয়োদশ সংসদ নির্বাচনের সংসদের সরকারি দল বিরোধী দল সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। ফ্যাসিবাদের ১.৫ দশকে সকলেই নির্যাতিত নিষ্পেষিত ছিল। জামাতের নেতারা যাদের নিশ্চিত ফাঁসি হতো, মৃত্যুর দড়ি গলায় নিয়ে কারাগারে থেকেছে, আজকে তারা আমাদের সংগ্রামের কারণে, আমাদের রক্তদানের কারণে তারা আজকে এমপি হয়েছে, বিরোধী দল হয়েছে। এই জামাতকে ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগের আমলে তারা নিজের পরিচয় দিয়ে রাস্তায় কোনো কাজ করতে পারে নাই, রাস্তায় ঘুরতে পারে নাই, একটা মিছিল মিটিং করতে পারে নাই, একটা মিছিল মিটিং করতে পারে নাই। এমনকি সরকারের সাথে আপোষ করে তারা 2024-এর নির্বাচনের পূর্বে 28 অক্টোবর বিএনপি এবং বিএনপির মিত্র জোট সঙ্গীরা আমরা যে কর্মসূচি দিয়েছিলাম, সেদিন আপনারা দেখেছেন জামায়াত ইসলামী শাপলা চত্বরে কর্মসূচি করেছে, সরকারের সাথে আপোষ করে নির্ধারিত সময়ের আগেই কর্মসূচি শেষ করে সেই এক্সিট নিয়েছিল। আর ওই বিএনপি এবং আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, আমরা লড়াই করেছি, আমাদের কর্মীরা আহত হয়েছে। এইখানে যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ, আমন ছাত্র নেতা বিনিয়ামিন, আমাদের আবু হানিফ ভাই, দক্ষিণের নাজিম ভাই, এই যে যাত্রাবাড়ির যে সমস্ত নেতৃবৃন্দ আছে, হিরণচৌ, তারা, আমাদের কয়েকজন নারী কর্মীরা, আমাদের শ্রমিক নেতা রুবেল গুলিবিদ্ধ হয়ে চিরতরে অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও ওই 24-এর দামি নির্বাচনকে বর্জন করে নির্বাচন প্রতিহত করার জন্য ঢাকার অলিতে গলিতে লিফলেট বিতরণ করেছি, জনগণকে উৎসাহিত করেছি, বিক্ষোভ করেছি, কোনোভাবেই আপোষ করি নাই। আপনারা দেখেছেন 2018 সালে সেই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের উত্থানের পর থেকে আমরা একটা ধারাবাহিক লড়াই সংগ্রাম চালিয়ে গেছি। এমনকি শেখ হাসিনার ওই ফ্যাসিবাদের সময় যখন অনেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির কারণে সরকারের বিরুদ্ধে টাটু শব্দ করে নাই, সেই সময় আমরা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গড়ে তুলেছি। কাজে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আজকে ওই জামাত শিবিরের ভোট বাহিনী কিংবা ওই দেশের বাইরে থাকা সাইবার সন্ত্রাসী ওই 2 টাকার ভাড়াটে ইউটিউবাররা আমাদেরকে নিয়ে যত কথাই বলুক, আমি আজকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি, বন্ধুগণ, ওই ভাড়াটে ইউটিউবাররা ভাড়ায় খাটে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কুৎসারটনা করে সমাজে হিংসা বিদ্বেষ হানাহানি ছড়িয়ে দিতে চায়। আপনারা ওদের এই সমস্ত ভিডিওতে লাইক কমেন্ট ও রিয়াকশনও করবেন না, এদের কোনো গুরুত্ব থাকবে না। কারণ আমরা যদি এদেরকে গুরুত্ব দেই, এরা গুরুত্ব পাবে। কিন্তু আমার দুঃখ হয়, আমার কষ্ট লাগে, আজকে জামায়াত ইসলামী তাদের অতীত ইতিহাস ভুলে গেছে। যেখানে তারা প্রকাশ্যে পরিচয় নিয়ে ঘুরতে পারত না, আজকে তারা এই যাত্রাবাড়ি আসনের এমপি হয়েছে, ঢাকাতে প্রায় 5-7 জন এমপি হয়েছে, কিন্তু তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। আজকে তারা আমাদের মতো সংগ্রামীদের, যাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আজকে জামায়াত ইসলামী বিরোধী দল হতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, সেই ছাত্র শিবির আজকে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হতে পেরেছে। এর জন্য তাদেরকে আমি মনে করি আমাদেরকে দিনে 10 বার সালাম করা উচিত। আর আজকে অকৃতজ্ঞের দল আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করে সংঘাত সহিংসতা সৃষ্টির জন্য বিদেশিদের সাথে আঘাত করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। আপনারা শুনেছেন, তারা বিদ্যুৎ জ্বালানির নামে বিভিন্ন ধরনের ইস্যুতে হঠকারী কর্মসূচি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আজকে আমি একটা কথা বলতে চাই, প্রিয় বন্ধুগণ, এখানে যারা আছেন কথা শুনছেন, আপনারা সকলে গণ অধিকার করেন না,
বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ কিংবা সাধারণ মানুষ আছে, আপনারা বিবেক দিয়ে একটা নিজেদের কাছে প্রশ্ন করেন। 6 মাসের একটা সরকার, এই আওয়ামী লীগের আমলে এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। দেশের বিদ্যুৎ জ্বালানি থেকে শুরু করে প্রতিটি খাতে লুটপাট হয়েছে। আজকে বিএনপি কিংবা আমরা সরকার এসেছি, 6 মাস হয়েছে। আজকের যে বিদ্যুৎ জ্বালানির সংকট, বৈদেশিক ঋণ, এটা কি বিএনপি আমরা করেছি? এটা পূর্বের সরকারের এই ঋণ এবং এই সংকট। তবে আমি একটা দলের সভাপতি, আমার একটা ভিন্ন রাজনীতি আছে, কিন্তু রাষ্ট্র, সমাজ এবং দেশের প্রয়োজনে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় আমরা বিএনপির সাথে জোট করেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপাত মস্তক দেশকে নিয়ে ভাবছেন, দেশের মানুষের সমস্যা নিয়ে কাজ করছেন। অ্যাট দ্য সেম টাইম বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তৃণমূলের হট পর্যায় পর্যন্ত তাদের কর্মী আছে। হয়তো দু এক জায়গায় অতি উৎসাহী কর্মীরা সাধারণ মানুষের উপরে কোথাও জুলুম করতে পারে, সমস্যা তৈরি করতে পারে। তার জন্য যথাযথ প্রক্রিয়ায় দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমিও সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে আপনাদেরকে বলতে চাই, সরকারের দলের কোন নেতা কর্মী কিংবা কোন জোটের নেতা কর্মী কোন জায়গায় যদি জনদুর্ভোগ সৃষ্টি করে, জনগণের জুলুম করে, অত্যাচার নির্যাতন করে, গণবিরোধী কর্মকাণ্ড করে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং পরিষ্কারভাবেই এর আগের বক্তব্যে বলেছি, এখনো বলছি, আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য লালায়িত নই। যদি লালায়িত থাকতাম, শেখ হাসিনার আমলে বিপিনুরকে ছাড়া বাংলাদেশের মানুষ চিনেছে। 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপি নির্বাচিত হয়েছি। আজকের এই তরুণ বিপ্লবীদের অনেককেই হাতে খড়ি দিয়ে রাজনীতিতে এনেছি। আমাদের সুযোগ ছিল শেখ হাসিনার সাথেও আঘাত করে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া, আমি নির্বাচনে গিয়ে এমপি মন্ত্রী হওয়া। কিন্তু আমরা দেশের সাথে, দেশের মানুষের সাথে বেইমানি করি নাই। কিন্তু আজকে ওই যে বলেছি, আমাদের চরিত্র হনন করার জন্য, আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ওই জামাত শিবিরের অনলাইন বট বাহিনী থেকে শুরু করে তাদের ইউটিউবার, ওই দেশের বাইরে থাকা সাইবার সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা অপপ্রচার প্রোপাগান্ডা চালায়। ভাই, তোমরা, শেখ হাসিনা তোমাদের জন্য সমস্যা ছিল, তোমরা দেশের বাইরে ছিল। এখন তো শেখ হাসিনা নাই, তোমরা তো দেশপ্রেমিক, দেশকে নিয়ে এত ভাবো, রাজনীতি করতে চাও, দেশে আসো, রাজনৈতিক ভাবে খেলি। কিন্তু ওই যে গান আছে না একটা, ওই যে একটা গান আছে না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো এরা দেখা যায় না ফেসবুকে, আপনার ওই মাছের মতো, মাছ যেমন অক্সিজেন নেওয়ার জন্য উপরে একটু কি বলে, বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বলে, ফুটকুড়ি ছাড়ে, ওইভাবে তারা আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এদেরকে নিয়ে নানান ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়ায়। কিন্তু আমি বলেছি, আজকে থেকে এদেরকে আপনারা এই সমস্ত কথাবার্তা কান দিবেন না, এদেরকে ইগনোর করুন, এদের দেখবেন এমনি হাত শেষ। আজকে আমি জামাত, এনসিপি সহ বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা সংসদে দেখেছেন গতকালকে রাষ্ট্রপতি নির্বাচনের পর বিএনপির মহাসচিব ছিলেন মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশের ইতিহাসে একজন সফল রাজনৈতিক নেতা। জামাতের নেতারা কুমাও দিয়ে দোয়া করে, কিন্তু দেখছেন তো। আর বাইরে এসে আজে বাজে কথাবার্তা বলে, ওইখানে কিন্তু হাস্যোজ্জ্বল নিজেদের সমস্যা, নিজেদের ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য টিকানোর জন্য সরকারের সাথে সমঝোতা করে, সরকারের সাথে নরম সুরে কথা বলে, আর বাইরে এসে জনগণকে উস্কানি দেয়। তো কাজে এই কারণে আমি আমার এই যাত্রাবাড়ির কথা, আমাদের এই কথা বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা শুনছেন, তাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আপনারা কাবাব মে হাড্ডি হবেন না। মানে কাবাব মানে হচ্ছে যে তারা এক, কিন্তু জনগণকে তারা লক্ষ্যবস্তু বানায়। আজকে এটা আমি স্বীকার করি, বিদ্যুৎ এবং জ্বালানির
সংকটের কারণে জনগণের কষ্ট হচ্ছে, শিল্প কলকারখানায় সমস্যা হচ্ছে, সরকার আপ্রাণভাবে চেষ্টা করছে, কিন্তু আপনাদেরকে এটাও বুঝতে হবে, আপনি এখন 1000 কোটি টাকা দিলেই জ্বালানি কেনা সম্ভব নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস কিনতে হয়, কয়লা কিনতে হয়, এটা কিনতে হয় বিদেশি মুদ্রায়। সেই বিদেশি মুদ্রা সহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়তো একটু সময় লাগতেছে, বা সরকার আন্তরিকভাবে চেষ্টা করতেছে। তাই আমি এই জনগণকে বলবো, আজকে আপনারা প্রত্যেকটি জনগণ এক একজন সচেতন রাজনীতিবিদ, এক একজন সচেতন নাগরিক। কাজেই আপনারা ওই বিরোধী দলের বন্ধুদের উস্কানিতে বিভ্রান্ত হয়ে ওই পতিত ফেসিবাদকে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দিবেন না। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের শক্তিসম সরকারি দল, বিরোধী দল, আজকের সংগঠন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ আমাদের মধ্যে বিভিন্নভাবে বিভক্তি এবং বিভাজন তৈরি করে তারা ফেসিবাদের ফিরে আসার ক্ষেত্র তৈরি করতে চায়। এই বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই দেশের কৃষক, শ্রমিক, ওই ফুটপাতের হকার, পথচারী সকলে মিলেমিশে আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে আইনের শাসন থাকবে, নাগরিকদের মর্যাদা থাকবে, সুশাসন থাকবে এবং এদেশের নাগরিকরা তাদের অধিকার নিয়ে বসবাস করবে। এই দেশের রাজনীতিবিদরা, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি করবে। এই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশে আমরা বিনির্মাণ করতে চাই। আজকের এই সফল প্রোগ্রাম আয়োজন করার জন্য যাত্রাবাড়ির সভাপতি মনির, সাবেক ছাত্রনেতা অর্ণব জাহাঙ্গীর, মুজাহিদ সহ গণ অধিকার পরিষদ দক্ষিণের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, নুরুল করিম শাকিল সহ সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং যারা আমার কথা শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।